সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। 2023 ভালো মন্দ সব মিশিয়ে গেল। প্রার্থনা করি 2024 যেন সবার ভালো হয়। আর এই সবার ভালো হতে গেলে আগে চাই দেশের ভালো, আর দেশের ভালো হয় গণতন্ত্র স্থাপিত হলে। আর মনে হচ্ছে এবার গণতন্ত্র কিন্তু ভুলুণ্ঠিত হতে চলেছে ইভিএম এর হাতে। আজকের এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করব ইভিএম নিয়ে। सड़क पर उतरो, आंदोलन करो, ईवीएम के खिलाफ आंदोलन करो, देश को बचाओ, लोकतंत्र को बचाओ, संविधान को बचाओ। ईवीएम को अपने हिसाब से कंट्रोल किया जा सकता है, उसमें दखल संभव है। तो क्या कहते हैं, मुझे मोदी जी मत कहो, मोदी कहो। और दूसरी बात जो कहते हैं अपने साथियों से कि इस बार सभी सीटें जीतेंगे, सभी सीटें जीतेंगे। आदमी कितना ही भी बड़ा तुर्रम खां क्यों ना हो, कितना ही भी इस देश की जनता उसको मानती हो, पसंद करती हो, प्यार करती हो, फिर भी सभी सीटें कोई नहीं जीत सकता। लेकिन प्रधानमंत्री मोदी दावा कर रहे हैं। क्यों दावा कर रहे हैं? क्योंकि उन्हें मालूम है ईवीएम उनके हाथ में है, इलेक्शन कमीशन उनकी जेब में है। केवल एक बार 2024 का ही चुनाव, वीवीपैट ईवीएम इनको हटा के बैलेट पेपर से कराओ। मैं लिख के दे रहा हूं, बीजेपी को 40 सीट नहीं मिलेंगे। मोदी जी अपनी सीट जीतना भारी पड़ जाएगी। ईवीएम है तो मोदी है, ईवीएम है तो मोदी सरकार है, भाजपा सरकार है। ईवीएम खत्म, भाजपा सरकार का सुपड़ा साफ। ईवीएम है तो भारत नहीं बचेगा। भारत की बात कर रहा हूं मैं, ये देश आपका और हमारा सबका। ईवीएम है तो भारत नहीं बचेगा, ईवीएम है संविधान नहीं बचेगा, और ईवीएम है तो देश की जनता बचेगी नहीं। हम लोग, जिसमें बड़ी संख्या में वकील होंगे और सिविल सोसाइटी के लोग होंगे, इलेक्शन कमीशन तक मार्च करेंगे और वहां उनसे निवेदन करेंगे कि जो 50 ईवीएम हैं, जो आपके लिए सबसे ज्यादा सुरक्षित आपको नजर आती हैं, वो आप सील करके हमें दीजिए, हैक करके दिखाएंगे। जैसा ये लड़ाई देश को बचाने की लड़ाई है, आजादी की दूसरी लड़ाई है। मैं बार बार इस बात को कह रहा हूं, इस आजादी की दूसरी लड़ाई में कदम से कदम, कंधे से कंधा मिलाकर अगर हर देशवासी साथ देगा, भारत बचेगा, अन्यथा आपकी आने वाली पीढ़ियां तबाह हो जाएंगी। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর আবার ইভিএম। হ্যাঁ, ইভিএম নিয়ে কিন্তু বিতর্ক থামছেই না। দেশ জুড়ে কিন্তু বিতর্ক উঠে গিয়েছে গত 5 রাজ্যের নির্বাচনের পর। যদিও দুটো রাজ্যে বিজেপি হেরেছে, এর মধ্যে কোনো ভুল নেই, কিন্তু বাকি 3টে রাজ্যে জেতা নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে ইভিএম নিয়ে। অসংখ্য অভিযোগ জমা পড়ছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় নিজে বিষয়টি দেখছেন। তাছাড়াও প্রায় 500-র কাছাকাছি সুপ্রিম কোর্টের আইনজীবী, তারা কিন্তু ইভিএম এর বিরুদ্ধে লাগাতার আন্দোলন শুরু করেছেন। কিন্তু রাজনৈতিক দলগুলোর সেভাবে হেলদোল দেখা যাচ্ছে না। এটা কেন? কেন কংগ্রেসের মধ্যে থেকে সেভাবে প্রতিবাদ উঠছে না? কেন তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে প্রতিবাদ উঠছে না? এটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। এই প্রশ্নের পেছনেও কারণ আছে, প্রতিবাদ না ওঠার পেছনেও কারণ আছে। প্রথমত বলি যে আমরা বহুবার আগে দেখিয়েছি আপনাদেরকে যে ইভিএম কিভাবে হ্যাক হয়, বা ইভিএম এ কিভাবে দুর্নীতি করা যায়, ইভিএম এ কিভাবে ভোটের রেজাল্ট পাল্টে ফেলা হয়, এটা আমরা দেখিয়েছি। ইভিএম এর সোর্স কোড কেউ কাউকে বলছেন না, না কেন্দ্রীয় সরকার বলছে, না নির্বাচন কমিশন বলছে। আসলে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন এক সুরে কথা বলছেন। তারা বলছেন ইভিএম এ নাকি কোন রকম দুর্নীতি হয় না। দুর্নীতি হয় না সোর্স কোড দেখিয়ে দিন, দুর্নীতি হয় না মেমোরি চিপটা খুলে দেখিয়ে দিন। তারা এসব দেখাবেন না, তারপরে বারবার বলে যাবেন যে ইভিএম এ নাকি কোন রকম দুর্নীতি হয় না। দুর্নীতি হয় না যখন এগুলো ওপেন করে দিতে কোনো অসুবিধা নেই। সুদূর ক্যালিফোর্নিয়া থেকে একজন বৈজ্ঞানিক, তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে ইভিএম এ কিভাবে দুর্নীতি করা যায়। দেশের অনেক মানুষ প্রমাণ করেছেন। আসলে এই সরকার এবং নির্বাচন কমিশন এখন সমার্থক হয়ে গিয়েছে। সমার্থক হয়ে গিয়েছে মানে সরকার যা বলবে সেই সুরেই কথা বলতে হবে নির্বাচন কমিশনকে। দেখলেন না নির্বাচন কমিশনার নিয়োগের বিলের ক্ষেত্রে, নির্বাচন কমিশনার নিয়োগে বিলে যে ছিল তাতে বলা ছিল, মানে যেটা DY চন্দ্রচূড় সাহেব প্রস্তাব দিয়েছিলেন, যে নির্বাচন কমিশনার নিয়োগ করতে হলে আদালতকে রাখতে হবে, সুপ্রিম কোর্টকে রাখতে হবে, তার প্রধান বিচারপতিকে রাখতে হবে, মহামান্য দেশের যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি থাকবেন, এবং দেশের যিনি
বিরোধী দলনেতা থাকবেন, তিনি থাকবেন। এই তিনজন মিলে কে নির্বাচন কমিশনার হবেন সেটা ঠিক করবেন। কিন্তু কি দেখলাম আমরা, প্রায় 146 জন সাংসদকে সংসদ ভবন থেকে সরিয়ে দিয়ে তারপরে এই বিল পাস হলো। অনেকেই বলছেন যে 146 জন থাকলেই বা কি বিরোধ করতে পারতেন, বিল কি আটকাতো? না, আটকাতো না, কারণ বিজেপি সংখ্যায় 303। 146 জন যদি এর বিরুদ্ধেও ভোট দিত তাহলেও কিন্তু বিলটা পাস হয়ে যেত। কিন্তু কেন 146 জনকে তাড়াতে হলো? তার কারণ এই বিলের পক্ষে যেমন সরকার বলছে, বিলের বিপক্ষেও কিন্তু বিরোধীরা বলতো, এবং বিপক্ষে বললে মানুষের কাছে সেই কথা পৌঁছতো আমাদের লোকসভা টিভির মাধ্যমে বা সাংসদ টিভির মাধ্যমে। এই কথাগুলো যাতে মানুষের, বিরোধী কণ্ঠস্বর যাতে মানুষের কাছে না পৌঁছয়, সেই কারণেই এই রকম চক্রান্ত করে 146 জন সাংসদকে সংসদ ভবন থেকে বহিষ্কার করে দেওয়া হলো। তারপরে বিল পাস হলো। বিল পাস হওয়ার ক্ষেত্রে এই নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে ডিওয়াই চন্দ্রচূড়ের মতন বা তার পদের মতন, আমি বলবো তার পদের মতন, প্রধান বিচারপতির পদের মতন একটা নিরপেক্ষ পদ দরকার ছিল। কিন্তু আমাদের সরকার এ ধরনের কোনো কথা মানে না। তাদের কাছে বিপুল সংখ্যাধিক্য 303, এবং এই 303 সংখ্যার জোরে তারা যা খুশি করে যাচ্ছে, যে কোনো বিল পাস করে নিয়ে যাচ্ছে, এবং তারপর সেটা আইন করে আমাদের গলার উপরেই চেপে বসছে। যে সরকারকে পাঠানো হয়েছিল মানুষের কল্যাণ কার্যে, সেই সরকারই যখন সেই মানুষের ম্যান্ডেট নিয়ে, মানুষের ভোট নিয়ে মানুষের বিরোধিতা করে, তখন সত্যি গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়। ঠিক এভাবে ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে আমাদের গণতন্ত্র। ইভিএম নিয়ে দেশ জোড়া আওয়াজ উঠেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো কেন চুপচাপ? রাজনৈতিক দলগুলো চুপচাপের এই কারণ রাজনৈতিক দলগুলোর কাছে সেভাবে যুক্তি নেই। পশ্চিমবাংলায় ভোট হলে তৃণমূল জেতে, কর্ণাটকে ভোট হলে কংগ্রেস জেতে, তাই তারা প্রতিবাদেও যেতে পারছেন না। কেন? সাধারণ মানুষের মনে যে প্রশ্ন উঠছে, সে প্রশ্ন কেন রাজনৈতিক দলের নেতাদের মুখে উঠে আসবে না? এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। যখন সমস্ত বিরোধী রাজনৈতিক দল সমস্বরে একসাথে গিয়ে প্রতিবাদ জানাবে নির্বাচন কমিশনকে যে আমরা ইভিএম চাই না, আমরা ব্যালট চাই, অথবা বিকল্প কিছু ব্যবস্থা চাই, 61% বিরোধী আছে আর 39% আছে সরকার পক্ষ। তো 61%-এর আওয়াজ যখন সারা দেশ জুড়ে ছড়াবে, তখন নির্বাচন কমিশনার কিন্তু বাধ্য হবে যে ব্যালট বা ওই জাতীয় কিছু করতে। একটা দারুণ প্রস্তাব এসছে, সেই প্রস্তাবটা আপনাদের শুনিয়ে রাখি, একটু জেনে রাখুন আপনারা। এই যে আমরা ভোট দিই, ভিভিপ্যাটে স্লিপ হয়, সেই স্লিপ কেটে ভিভিপ্যাটেই পড়ে যায়। কিন্তু একজন পরীক্ষা করে দেখিয়েছেন ভিভিপ্যাটে যে স্লিপ দেখাচ্ছে আসলে সেই স্লিপ কেটে পড়ছে না, লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে, আর অন্ধকারের অন্যরকম স্লিপ কেটে পড়ে যাচ্ছে। এটাও কিন্তু প্রমাণিত হয়েছে। তাই বলা হচ্ছে যে ভিভিপ্যাটের স্লিপ ভোটারের হাতে দিতে হবে, ভোটার ব্যালট বক্সে ঢালবে। এইটা যদি করা যায় তাহলে নিঃসন্দেহে না, একদম ফুল প্রুফ পাবে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করা সম্ভব। তাই এইরকম কোনো ব্যবস্থা যেটা গণতন্ত্রের পক্ষে শুভ, গণতন্ত্রের পক্ষে কল্যাণকর, এরকম কোনো ব্যবস্থা নির্বাচন কমিশন নেবে না, কারণ সেটা সরকার পক্ষ চায় না। কিন্তু বিরোধী পক্ষ যারা সংখ্যায় 61%, যারা বহু ভাগে বিভক্ত হয়ে আছেন, তারা একত্রিত হয়ে কেন আওয়াজ তুলছেন না, কেন জনমত গড়ে তুলছেন না, এটা কিন্তু আমাদেরও বোধগম্য হচ্ছে না। আমরাও বুঝতে পারছি না বিরোধীরা কেন ইভিএম এর ব্যাপারে এতটা সরব নন, অথচ পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইভিএম এ কোথাও না কোথাও গন্ডগোল হয়েছে। কারণ একটা কথা বলি, একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। ইভিএম যখন ভোটিং শুরু হয় তাতে 100% চার্জ থাকে, সেটা দেখা যায়, এবং যখন ভোট হয় কত শতাংশ ব্যাটারিতে চার্জ কমলো সেটাও দেখা যায়। 100% চার্জ কমে 25% কমে 75% হলো। এই 75% ব্যালট বক্স সমেত চলে যায় কিন্তু স্ট্রং রুমে। তারপরে সেখানে 15 দিন, 20 দিন, 1 মাস থাকে। 1 মাস থাকার ফলে হয়তো 1-2% ব্যাটারি কমতে পারে, কিন্তু যখন কাউন্টিং হচ্ছে তখন দেখা যাচ্ছে সেই ব্যালটে 92% ভোট, কে 92% চার্জ, কে দিল এই চার্জ, কিভাবে দিল এই চার্জ? কারণ এইভাবে চার্জ দেওয়া সম্ভব না, ব্যাটারি নিজে থেকে চার্জ হয় না, তাকে আলাদা করে চার্জ দিতে হয়। এই নিয়ে কিন্তু অজস্র অভিযোগ, 1500 অভিযোগ তো শুধু করেছে মধ্যপ্রদেশ থেকে। এই অভিযোগগুলোর সুরাহা না করেই সরকার গঠন করে দেওয়া হয়েছে।
সরকারের কাছে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আছে, সেই ব্যবস্থায় তারা সব করতে পারে, সব করতে পারে। আমাদের খুব খারাপ লাগে যখন দেখি আমাদের বিরোধীরাও এ ব্যাপারে চুপ করে থাকে। ছত্তিশগড়ে পুনর্নির্বাচনের কেন ব্যবস্থা করা হচ্ছে না, মধ্যপ্রদেশে কেন হচ্ছে না, এই নিয়ে কিন্তু কেউ কোনো আওয়াজ তুলছেন না। অথচ অনেকেই মনে করছেন যে ইভিএম এ কোথাও একটা গন্ডগোল আছে। ইভিএম এ যদি কোথাও একটা গন্ডগোল থাকে, তাহলে সেই গন্ডগোলটা কেন রেকটিফাই করা হচ্ছে না, কেন ইভিএম কে বাতিল করা হচ্ছে না? যখন বিশ্বের সব থেকে বড় বড় গণতান্ত্রিক দেশগুলো ইভিএম বাতিল করেছে, তখন আমাদের দেশে বাতিল করা অসম্ভব কেন? বলা হচ্ছে যে ইভিএম এ যদি ব্যালটে যদি ভোট হয় তা কাউন্টিং করতে সময় লাগবে। ডিজিটাল ব্যালট করা হোক, ডিজিটাল ব্যালট করা হোক, যে এমন একটা ব্যালট করা হোক যেটা ইলেকট্রনিকেও ভোট দেওয়া যাবে, তার ম্যানুয়াল স্লিপও বেরোবে, সেই স্লিপ ভোটার নিজের হাতে ভোট বাক্সে ফেলবে, তখন সেই স্লিপ গোনা হবে। ক্রস চেকিং এর জন্য ডিজিটাল কাউন্ট করা হোক, ব্যালটের ম্যানুয়াল কাউন্টও করা হোক, মিলে গেল মানে সব ঠিকঠাক আছে, আর না মিললেই সেখানে পুনর্নির্বাচন হোক। কেন এই সহজ সরল ব্যবস্থাটা কেন করছে না নির্বাচন কমিশন? কারণ একটাই, কারণ আমাদের মোদিজি রাগ করবেন, অমিত শাহজি রাগ করবেন। এইবার বিজেপির কাছে এই যে 2024-এর লড়াই, এটা কিন্তু মরণপণ লড়াই। বিজেপি তার সর্বশক্তি লাগাবে, কারণ তারা জানে তারা যদি এবার ক্ষমতা থেকে সরে যায়, অন্য কোনো রাজনৈতিক দল আসে, এই বিজেপি 10 বছরে যা যা আচরণ করেছে বিরোধী দলের সাথে, সেই রাজনৈতিক দল বিজেপির সাথেও একই আচরণ করবে। তাই তারা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবেই। কিন্তু মরণ কামড় যদি গণতন্ত্রের পক্ষে ক্ষতি হয়, সে তখন গণতান্ত্রিক ভাবেই তা লড়াই করতে হয়, মানুষকে এগিয়ে আসতে হয়। আমি আপনি এগিয়ে আসছি না, আমি আপনি ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছি না যে ব্যালট চাই, ইভিএম চাই না, এরকম কোনো ট্রোল হচ্ছে না এখন পর্যন্ত। দেশ জুড়ে আওয়াজ উঠছে না, কারণ এরপরে সময় চলে যাবে। এরপরে আর 125 দিন মতন বাকি আছে, 130 দিন মতন বাকি আছে। এরপরে নির্বাচন কমিশন বলবে এইবার আয়োজন করা গেল না, অ্যারেঞ্জমেন্ট করা গেল না, অনেক সময় চলে গিয়েছে, তাই এবারে অন্তত ইলেকট্রনিক ভোটিং মেশিনেই ভোট হোক। কিন্তু এটা তারা কখনোই বলবে না যে 19 লাখ ইভিএম চুরি হয়েছে, সেই ইভিএম গুলো কোথায় গেল, তার তদন্ত কেন হচ্ছে না, এ নিয়ে তারা কোনো কথা বলবে না। যখন সরকার এ নিয়ে কথা বলবে না, যখন নির্বাচন কমিশন এ নিয়ে কথা বলবে না, আমাকে আপনাকে তো সরব হতেই হবে। তাই আপনি যদি আমাদের সাথে সহমত হন যে ইভিএম থাকুক, ইভিএম থাকুক, আমরা ম্যানুয়াল ব্যালট, পুরনো ব্যালট চাই না, ইভিএম থাকুক, ইভিএম এ যে ভোটার যে স্লিপটা দেখা যায় ভিভিপ্যাটে, সেই স্লিপটা মানুষ হাতে ধরে নিজের হাতে ব্যালট বক্সে ঢোকাক। আপনি কি এতে সহমত পোষণ করেন? যদি পোষণ করেন, নিচের কমেন্ট বক্সে লিখে জানান। জনমত তৈরি করুন, এই বিষয়ে মানুষকে আরো সজাগ করুন। আপনি যতটা সজাগ হয়েছেন, আর একজনকে সজাগ করাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে। তাই ভিডিওটি যতটা সম্ভব পারবেন শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আবার বলছি, নতুন বছর সকলের ভালো কাটুক, দেশের ভালো কাটুক, দশের ভালো কাটুক, গণতন্ত্রের জয় হোক। নমস্কার।